বাংলাদেশে দুটি প্রধান রাজনৈতিক দল, বিএনপি এবং আওয়ামী লীগ। এর মধ্যে আওয়ামী লীগ তো আউট অফ সিলেবাস। তো আরেকটি যে দল থাকে সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। তো সেখানে তাদেরই সর্বোচ্চ নির্বাহী এই মুহূর্তে যিনি, তার সঙ্গে আলোচনা হচ্ছে ডক্টর ইউনূস স্যারের। তো আমি আমরা যখন উনি জাপানে ছিলেন তখন একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে একটা মাত্র দল নির্বাচন চাই। তো সেই দলকে উনি বিএনপিকে মেনশন করতে চেয়েছেন। তো বিএনপি নির্বাচন চাই, বিএনপি নির্বাচন চাওয়া মানে কি আসলে? যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে যে সকল দল ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তারা সবাই একসঙ্গে নির্বাচন চাবে। তাহলে নির্বাচন কারা যাচ্ছে? ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা সবাই নির্বাচন চাচ্ছে, অথচ সেটাকে উনি বলেছিলেন একটা দল নির্বাচন চাই। তো আজকে তো বুঝতে পারছেন আপনারা যে সে একটা দলের প্রধানের সঙ্গেই তিনি গিয়ে মিটিং করছেন, সেখানে গিয়ে আলোচনা করছেন। এই আলোচনার দ্বারা আবার প্রমাণিত হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে প্রধান দলের সাথে আলোচনা করলেই বাকি দলগুলোর সাথে আলোচনা হয়ে যায়। তো গতকালকে প্রধান উপদেষ্টা যে বক্তব্যটি আমাদের সামনে কোড হয়েছে, উনি গণভোট বিষয়ে অনাস্থা জ্ঞাপন করেছেন বা গণভোট পছন্দ করেন না বা ভোট পছন্দ করেন না, এবং ওনার মতামতে এসেছে যে বাংলাদেশের নাগরিকরা বোঝে না। হ্যাঁ, আর একটা অসম্মানজনক কথা বলেছেন যে বাংলাদেশের জনগণ টাকা দিয়ে ভোট বেচে। তো ডক্টর ইউনূস স্যার একজন নির্বাচন, ভোটাধিকার, প্রচলিত রাজনীতি এগুলো বাহিরের একজন মানুষ, যেই কারণে ভোটের প্রতি ওনার যে সম্মান নাই, নির্বাচনের প্রতি সম্মান নাই, এটা একটা বোঝা গেল আর কি। এবং আরেকটা বিষয় বোঝা গেল যে সামনেও উনি ভোট জিনিসটাতে আসবেন না, আসার মতো সেই আত্মবিশ্বাসও ওনার নাই। যেমন জনগণের মধ্যে অনেকে প্রত্যাশা করেন যে ডক্টর ইউনূস যদি একটা রাজনৈতিক দল করতেন, এবং তিনি যদি, অনেকের আক্ষেপ আছে যে 5 বছর যদি ক্ষমতায় থাকতেন। আমি বলি উনি মানসিকভাবে সেই ধরনের ফিটনেসই রাখেন না, এবং একটা সুযোগের অপেক্ষায় ছিলেন। বাংলাদেশের কোনো একটা দুর্যোগ ঘটা আসলে উনি এসে দায়িত্ব নেবেন, এক চান্সের অপেক্ষা ছিলেন। সেটা আবারও প্রমাণিত হলো গতকালকের বক্তব্যে যে বাংলাদেশের মানুষ ভোট বিক্রি করে। কতিপয় মানুষ অর্থের অভাবে ভোট বিক্রি করতে পারে বা এই ধরনের সীমিত পর্যায়ে করতে পারে, কিন্তু টাকা নিলেও মানুষ ভোট কেন্দ্রে, ভোট বাক্সে যে সিলটা মারে, ওইটা একান্তই তার স্বাধীনতার উপর নির্ভর করে। যার কাছ থেকে টাকা নেয়, ঠিক আছে, কিন্তু সেটা পছন্দের মানুষের জিতাতে চাইবেই, যে আমার পছন্দের লোক জিতুক। দেশের মানুষ তাকে একটা ভোট দিলে সে সংসদে যাবে, এটাই একটা রাজনৈতিক কর্মীর প্রত্যাশা। আমি তো কোনো আমলা না ভাই, যে আমি সচিব হতে চাবো, আমি আমলা হতে চাইবো, আমি পিএস হতে চাবো। আমি তো আমলা না, ওইসব সুবিধা আমরা নেইনি, কারণ আমরা রাজনৈতিক ভাবে এগুলো মোকাবেলা করে অভ্যস্ত, এবং আমরা স্টেবল আছি, এবং সামনেও আমরা রাজনীতি করব। আমরা এই অন্যায় সুবিধাগুলো অন্যায় ভাবে চাই না। জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিলে দেশের জন্য কাজ করব, এবং সেই কাজটাও এরকম না যে আম ব্যবসা, আমার মধু ব্যবসা বাদ দিয়ে গিয়ে আমি হলো এমপি মন্ত্রী হব, চাই না। আপনারা দেখবেন যে আমি আমি যদি কোনোদিন সংসদেও যাই, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও যদি হই, যদিও আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ারও হয়তো বা যোগ্যতা নাই, কিন্তু আমি বলতেছি যদি হই, তখন আমি আমার যে পেশা এগুলো আমি ছাড়বো না। এটাই আমাদের দৃঢ়তা। আমাদের এই দৃঢ়তাকে যারা নোংরা ভাবে উপস্থাপন করছেন, হ্যাঁ উপস্থাপন করছেন, আমি তো আম বিক্রি করি, আপনার নেতা কি বিক্রি করে বলেন? হ্যাঁ, আপনার নেতা কি বিক্রি করে? ধর্ম বিক্রি করে, চেতনা বিক্রি করে, কিছু একটা বেচতে হবে রাজনীতির ময়দানে। জিয়াউর রহমানের যে বিএনপি, খালেদা জিয়ার যে বিএনপি, বর্তমান বিএনপি সেটা নয়। বর্তমান বিএনপি রাম আর বামে ভরা, বিভিন্ন দালালে ভরা। এদের এখন একটা রেকর্ড হয়ে গেছে, নাম বদনাম উঠে গেছে, টেম্পু স্ট্যান্ড দখল, ধান্দাই এদের চান্দা। এগুলি থেকে উত্তরণ ঘটাতে হবে একমাত্র কাণ্ডারি তারেক রহমান। জাতি ওনার দিকে তাকিয়ে আছে। এই বর্তমান বিএনপি যে ফজু, সালাউদ্দিন, এরা যারা আছে, এরা দলকে ডুবাবে, এরা দলকে ভাসাবে না, এদের দিয়ে দল চলবে না। দল চালাতে হলে খালেদা জিয়াকে ফ্রন্ট লাইনে আসতে হবে, ওনার নির্দেশনা থাকতে হবে, তারেক রহমানের নির্দেশনা থাকতে হবে, ওনার সরাসরি দেশে আসতে হবে, দেশের হাল ধরতে হবে। এই ফজুদের দিয়ে, সালাউদ্দিনদের দিয়ে
বিএনপি চলবে না, বিএনপির ভরাডুবি। তাই আমি বলবো, আশা করি আজকের মিটিং যেন ফলপ্রসূ হয়। তারেক রহমান ওনার প্রজ্ঞা রাখবেন, বাংলাদেশে বিএনপির উনি হাল ধরবেন। বিএনপি একটি গণতন্ত্রের দল, মুক্তিযুদ্ধের দল, বিএনপি সকলেই পছন্দ করে। ডিসেম্বরে নির্বাচন আমাদের প্রয়োজন নেই, এত তাড়াহুড়ো করার দরকার নেই নির্বাচন নিয়ে। 16 বছর নির্বাচন হয়নি এই দেশে, কি হয়েছে? কিছু হয় নাই তো, কোনো ক্ষতি হয় নাই তো। 16 বছর সহ্য করতে পারেন। এই যে ক্ষমতায় যদি টিকে যেত, যদি 24-এর গণ আন্দোলন অভ্যুত্থান না হতো, তাহলে তো আপনি এখন নির্বাচনের দাবি করতে পারতেন না। ডিসেম্বরে নির্বাচন চেয়ে এটা বলতে পারতেন, আপনাকে 5 বছর অপেক্ষা করতে হয়তো। তাই বলবো, আগে সংস্কার, দুর্নীতির সংস্কার হতে হবে, ঋণ খেলাপিদের সংস্কার হতে হবে, রাষ্ট্রের যত অরাজকতা, বিশৃঙ্খলা, যত গুম খুন, রাহাজানি, অন্যায়, অত্যাচার, অবিচার, সব কিছুর বিচার হতে হবে। রাষ্ট্রকে একটা কাঠামোর মধ্যে আনতে হবে, গণতন্ত্রকে কাঠামোর মধ্যে আনতে হবে, মানবাধিকারকে কাঠামোর মধ্যে আনতে হবে, সমস্ত সরকারি দপ্তরগুলিতে একটা জবাবদিহির আওতায় আনতে হবে, তারপরে নির্বাচন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এই বৈঠকের দিকে গোটা দেশবাসীর দৃষ্টি ছিল। বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিংয়ে আমরা জানতে পারলাম যে সেখানে নির্বাচনের সময়সীমা নিয়ে একটা সমঝোতা হয়েছে। জনাব তারেক রহমান তিনি প্রস্তাব করেছেন আগামী রমজানের আগে যাতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা হয়। সে ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও অত্যন্ত যৌক্তিকভাবে তার প্রস্তাবকে সম্মানের সাথে গ্রহণ করে বলেছেন যে হ্যাঁ, যদি সকল প্রস্তুতি সম্পন্ন করা যায় তাহলে আগামী রমজানের 1 সপ্তাহ আগে জাতীয় নির্বাচন হতে পারে। আরেকটা বিষয় আমরা দেখলাম যে এই আলোচনায় সংস্কার এবং জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে। সংস্কারের ব্যাপারে আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার হবে এবং সেটা বিএনপি অবশ্যই মেনে নেবে, এবং জুলাই সনদও ঐকমত্যের ভিত্তিতে যদি জুলাই সনদ হয় সেটাও বিএনপি তাদের অবস্থান স্পষ্ট করেছে যে জুলাই সনদ অবশ্যই হবে। অতএব আমরা এই আজকের এই বৈঠক থেকে যে বিষয়টি আমাদের পরিষ্কার হলো যে আগামী দিনে জাতীয় রাজনীতিতে যে সংকট সংশয় ছিল এটা অনেকটাই কেটে গেছে। আশা করা যায় যে এই দুই নেতার শীর্ষ ব্যক্তির বৈঠকের ফলে আমাদের আগামী যে জাতীয় নির্বাচন নিয়ে এখন আর কোনো সংকট নেই, এবং আগামী দিনে রাষ্ট্র গঠনের যে মৌলিক সংস্কারের যে বিষয়গুলো আমাদের সামনে এসেছে সেই ব্যাপারেও বিএনপি একমত হয়েছে, এবং জুলাই সনদ ঘোষণা হবে সে ব্যাপারেও একমত হয়েছে, এবং বিএনপি তাদের পূর্বের অবস্থান থেকে যে সরে এসে একটি যৌক্তিক সমাধানে পৌঁছেছে, এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই।